সারা পৃথিবীতে 1.5 কোটি, ভারতে হচ্ছে 3.5 লক্ষ। 3.5 লক্ষ লোকের 7 কোটি টাকার উপর সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, সরকারি হিসেবে। বেসরকারি হিসেবে সেটা হয়তো অন্যরকম হতে পারে। সংসদে, লোকসভায় 543টা আসন আছে নির্বাচিত সাংসদদের জন্য। 82% সাংসদ হচ্ছে ধনকুবের, অর্থাৎ মিলিয়নিয়ার। ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে 130 কোটি, তার মধ্যে 3.5 লক্ষ লোক হচ্ছে, মানুষ হচ্ছে যারা ধনকুবের, অর্থাৎ মোট 130 কোটির কত শতাংশ সেটা। অথচ 543 জন সদস্য বিশিষ্ট পার্লামেন্টের লোকসভায় 82% হচ্ছে ধনকুবের বা মিলিয়নিয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা কোন গণতন্ত্র প্র্যাকটিস করছি আমাদের রাষ্ট্রে? এরাই দারিদ্র নিয়ে কথা বলবে, এরা দরিদ্রের উপকার করবে, বেকার সমস্যার সমাধান করবে, কর্মসংস্থান করবে, শিক্ষা স্বাস্থ্যের সমস্যার সমাধান করবে, বাড়িঘর বানিয়ে দেবে, তারপর আরও যা যা উপকার সাধন করার গরিবদের সেগুলি ওরা করবে। এই হচ্ছে গণতন্ত্রের রূপরেখা আমাদের দেশের, অর্থাৎ ভারত রাষ্ট্রের। তাহলে এই যদি ভারসাম্যের অবস্থা হয়, 3.5 লক্ষ ধনকুবেরের মধ্যে 82% মোট পার্লামেন্টের যে সদস্য সংখ্যা আছে, তার 82% যদি এই ধনকুবেররাই যায়, মিলিয়নিয়াররা যায়, তাহলে কিভাবে আমাদের দেশে দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব আমরা লোকসভা বা রাজ্যসভায় পেতে পারি? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যারা দলিত শ্রেণীর প্রতিনিধি হিসেবে বা যারা এসটি এসসি এদের প্রতিনিধি হিসেবে যারা এই যে ল মেকার হচ্ছে, রাজ্যসভায় লোকসভায় বিধানসভায় যারা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে সবাই আসলে কোটিপতি। কোটিপতি দলিত, কোটিপতি এসটি, কোটিপতি এসসি। তারাও কিন্তু আসলে যে প্রকৃত যে সমাজের যে একদম নিম্ন শ্রেণীতে যারা অবস্থান করছে, তাতে প্রতিনিধিত্ব তারা কিন্তু করছে না। কারণ মানুষের বিভাজনটা তো আসলে জাতপাতে বিভাজন নয়, ধর্মের সম্প্রদায় বিভাজন নয়, আসলে তো ধনী আর দরিদ্রের বিভাজন। সেই ধনী দরিদ্রের বিভাজনে যে ধনীদের প্রতিনিধিত্ব করছে সবাই, সেই সংরক্ষণের আওতায় যারা আছে এবং যারা উচ্চ পর্যায়ে উঠে গেছে, যারা ল মেকার হয়েছে, যারা প্রতিনিধিত্ব করছে অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, আরও সমাজের সমস্ত উচ্চাসনে, এবং তার সঙ্গে আমাদের গণতন্ত্রের পরাকাষ্ঠা যে সংসদীয় সিস্টেমে, তারা সবাই হচ্ছে আসলে কোটিপতি। অর্থাৎ তাদেরকে আমরা দরিদ্র বলতে পারি না। অর্থাৎ দলিত হোক বা অন্যান্য নিম্নবর্গের মানুষ হোক, তফসিলি জাতি উপজাতি জনজাতিভুক্ত হোক, দেখা যাচ্ছে তারা আসলে সবাই শ্রেণী বিচ্যুত, তারা সবাই ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। এই বৈষম্যটা মাথায় রেখে আমাদের আসলে সংসদীয় গণতন্ত্র বা আমাদের যে গণতন্ত্র সার্বিকভাবে যেটা আজকে মানে ঠিক করা হয়েছে যে বিষয়টা, সেটাকে বিশ্লেষণ করতে হবে। তো সেটা বিশ্লেষণ করলে আমরা দেখব যে আসলে যদি দরিদ্র মানুষদের বা সমাজের নিম্নবিত্ত গরিব মানুষদের প্রতিনিধিত্ব যদি কোনো রকম কোনো স্তম্ভে যদি না থাকে, গণতন্ত্রের যে বিভিন্ন স্তম্ভগুলি আছে, রাষ্ট্রের যে বিভিন্ন স্তম্ভগুলি আছে, তাহলে কিন্তু সমাজের এই বৈষম্যটা কিন্তু সমাজে আসলে শেষ পর্যন্ত থেকে যায়। এজন্যই আমরা দেখি যে আসলে ভোটতন্ত্রের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রকে বুঝতে হয়, অন্য কোনো অধিকারের মধ্য দিয়ে, অন্য কোনো কর্তব্যের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে বুঝতে পারি না। এজন্য আমরা সবসময় ঘুরপাক খাই আসলে ভোট ব্যবস্থার মধ্যে। এটাকেই বলা হয় যে ভারত হচ্ছে একটি বৃহত্তম গণতন্ত্রের দেশ। বৃহত্তম গণতন্ত্র মানে আর কিছুই না, 130 কোটি লোকের মধ্যে 90 কোটি হচ্ছে ভোটদাতা। সেই 90 কোটি ভোটদাতাদের মধ্যে 60% থেকে 50% ভোটদান করে, বাকিরা ভোটদান করে না। এবং যারা ভোটদান করে না তারা হচ্ছে একেবারেই সাধারণ গরিব মানুষ, অথবা খুব বড় লোক যারা, ধনী যারা, ওরা ভোট দেয় না। মধ্যবিত্তের খুব মাথা ব্যথা থাকে ভোট নিয়ে। আর সাধারণভাবে দেখা যায় ভারতবর্ষে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরও যে বিশাল যে বেল্টটা আছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, কোথাও দেখা যায় 50 থেকে 60% বেশি লোক, শতাংশের বেশি লোক ভোট দিতে যায়ই না। কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, ক্ষেত মজুর যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা সারাদিনের ওই সময়টুকু নষ্ট করতে রাজি নয়। ফলে দেখা যাচ্ছে যে আসলে মাস পার্টিসিপেশন, দরিদ্র মানুষের পার্টিসিপেশন কিন্তু আমাদের এই তথাকথিত বিধানসভা, লোকসভা নামক যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এমনকি পঞ্চায়েত, পুরসভা যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে দেখা যায় আমাদের এই ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, দেখা যায় সেটা কিন্তু আসলে হয় না। অর্থাৎ এই ভোটতন্ত্রের প্র্যাকটিসটাও কিন্তু আসলে সমাজের একটা বড় অংশের মানুষ করে না বা করতে পারে না বা এর সম্পর্কে উদাসীন।
অর্থনৈতিক কারণে উদাসীন, সামাজিক কারণেই উদাসীন, শখ করে উদাসীন নয়। অর্থাৎ এরা দেখে যে আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই, ফলে আমরা সেখানে কি করব, আমাদের অবস্থা তো যে তিমিরে সে তিমিরেই আছে। এই জায়গা থেকে কিন্তু আসলে বেশিরভাগ মানুষ দেখা যায় উদাসীন। এই উদাসীনতা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হলে প্রকৃত গণতন্ত্রের যে প্র্যাকটিস করা দরকার সেটা করবে কারা? প্রতিটি দলে দেখা যাচ্ছে, এখন দেখা যায় কি আজকের থেকে 30-40 বছর আগে নির্দল প্রার্থীরা অনেকে ভোটে জিততেন, এখন নির্দল অবস্থায় কারোর জেতা সম্ভব নয়। কোটি কোটি টাকা যে লেনদেন হয়, গত আলোচনা আমরা বলেছি যে 60,000 কোটি টাকা যেখানে লেনদেন হচ্ছে এই ভোটতন্ত্রে, যেখানে এত এত টাকার কারবার হচ্ছে, অর্থাৎ প্রতি সিট পিছু তাহলে কত হচ্ছে, 70 লক্ষ টাকা বরাদ্দ আছে একজন ইসের পেছনে, একজন প্রার্থীর পেছনে 100 গুণ বেশি ইনভেস্ট হচ্ছে। এই টাকাটা তুলে আনতে হবে তো, ফলে করাপশন ছাড়া তো হতে পারে না এই টাকাটা তুলে আনার ব্যবস্থা। ফলে দেখা যাচ্ছে এর মধ্যেই নিহিত আছে করাপশন, এবং সেই করাপশন থেকে শুরু করে নানা রকম এক্সপ্লয়টেশন এই পর্যায়ে থাকে শেষ পর্যন্ত সাধারণ মানুষ থেকে। কিন্তু আসলে যে গণতন্ত্র এই রাষ্ট্র বর্ণনা করছে, রাষ্ট্র নির্ধারিত যে গণতন্ত্র, সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে অনেক অনেক দূরে আছে। এই প্রেক্ষাপটে আমাদের বুঝতে হবে যে আসলে একটা শক্তিশালী গণতন্ত্র করতে গেলে যে মাস পার্টিসিপেন্ট বা জনগণের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু ভারতের এই তথাকথিত বৃহত্তম গণতন্ত্রে আমরা দেখতে পাই না। এখানে ব্রেক্সিট নিয়ে আজকে দেখা যাচ্ছে তুলকালাম হচ্ছে, ইংল্যান্ড থাকবে কি থাকবে না, ব্রিটেন থাকবে কি থাকবে না, গণভোট নিয়ে কিন্তু সেটা নির্ধারণ করতে হচ্ছে। পার্লামেন্টে আসীন যারা আছে সেই সদস্যরা কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিতে পারছে না। ইউরোপের বিভিন্ন দেশে গণভোট নিয়ে কিন্তু অনেক নীতি নির্ধারণ করতে হয়, বাধ্য থাকে, কারণ সে দেশে গণতন্ত্রের প্রতি মানুষের সচেতনতা অনেক বেশি থাকে। সেখানেও বৈষম্য আছে, মানুষের বিভেদ আছে, কিন্তু সেখানে উন্নত গণতন্ত্রের প্র্যাকটিস আমরা দেখতে পাই। সেখানে জনমতের কিন্তু একটা বিরাট মূল্য আছে। আমাদের এখানে ভোটতন্ত্র শেষ হওয়ার পরে সমস্ত জনবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে কিন্তু জনগণের আর কোনো মতামত নেওয়া হয় না। প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত জনবিরোধী নীতিগুলি যে সরকারের যে রাজ্যে রাজনৈতিক দলই আসীন হোক না কেন, এরা নির্দ্বিধায় নিয়ে নিচ্ছে। এবং কারা নিচ্ছে? সেই ক্রোড়পতিরা, মিলিয়নিয়াররা, যারা জনগণের কথা বলে, জনগণের জন্য কুম্ভীরাস্ত্র বিসর্জন দিয়ে যারা ক্ষমতায় আসীন হয়, তারা কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই যে জনগণের কথা বলা হয় কিছুদিনের জন্য ভোটের আগে, তাদের কথা কিন্তু তাদের আর মনে থাকে না। নিজেদের আখের গোছানোর জন্য, যারা তাদেরকে সিংহাসনে বসায় তাদের আখের গোছানোর জন্যই এরা কাজ করে। এই বৃহত্তম গণতন্ত্রের এই প্রহসনটিও কিন্তু আমাদের মাথায় রেখে আজকে আলোচনাটা করা উচিত যে শক্তিশালী গণতন্ত্র তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের দেশে বা ভারত রাষ্ট্রের ক্ষেত্রে অন্তরায়গুলো কি। আমি বিষয়টা তো শক্তিশালী গণতন্ত্র, তো শক্তিশালী গণতন্ত্রে মানুষের কি ভূমিকা, তো আমি একটু ভিন্নভাবে দেখব। আমি অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখব না। এটা ধনী দরিদ্রের বৈষম্যের কারণেই যে গণতন্ত্রটা শক্তিশালী হচ্ছে না সেটা আমি মনে করি না। কেননা তাহলে তো সংবিধান তো আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর রিপ্রেজেন্টেশন যাতে পার্লামেন্টে আসে সেইভাবে ভাগ করেই তো আপনার যে ডিস্ট্রিবিউশন, সমস্ত শ্রেণীর যাতে রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যায় তার ব্যবস্থা করেছে। তো সেখানে দলিত শ্রেণী আছে, এসটি আছে, এসসি আছে, সেখানে বিভিন্ন মাইনরিটি আছে, বিভিন্ন শ্রেণী থেকে আসে। তো তাহলে যদি এখন সেখান থেকে আসে, তো সেখান থেকে এখন যারা আসে, যারা প্রথমে আসতে, ধরুন একটা সময় তো বড়লোক উচ্চ শ্রেণীর মধ্যেই ছিল, এই সমস্ত শ্রেণীর মধ্যে তো গরিব ছিল না। অথচ যখন 1947-এ তো এই সমস্ত শ্রেণী থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, সমস্ত শ্রেণী থেকেই ক্যান্ডিডেট আসতো। তো যাদের আজকে আপনি করোড়পতি, ধনী, এসটি ক্যান্ডিডেট, দলিত ক্যান্ডিডেট বলছেন, তারা কিন্তু আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে কিন্তু ধনী ছিল না। সমস্যাটা ওইখানে না, ওরাও কিন্তু গরিবই ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মুহূর্তে সেখান থেকে বেরিয়ে এসে একজন পলিটিক্সে চলে আসে, সে হয়তো অত্যন্ত গরিব জায়গা থেকে উঠে এসছে, কিন্তু উঠে যখন সে আসার পরে তার একমাত্র নেশা হয়ে যায় অর্থ উপার্জন। এবং সেখানে সে কিন্তু ভুলে যায় যে সে জায়গা থেকে উঠে এসছে, সেই জায়গাতে তার মতো আর অনেক লোক আছে। তাদের কথা ভুলে গিয়ে সে তখন একটা ক্লাস এফিলিয়েশন আসে। ক্লাস এফিলিয়েশন কি? সে হতে পারে এসটি, সে হতে পারে দলিত, সে হতে পারে এসসি, কিন্তু সে তখন বড় লোকদের যে একটা সমাজ, সেই সমাজের মধ্যে কিন্তু মিশে যায়।
তাহলে এই ধনী দরিদ্রের কারণে যে গণতন্ত্র শক্তিশালী নয় এটা আমি মনে করি না। কারণ আমি তো বললাম শুরুটা কিন্তু যে সবাই মিলিয়নিয়ার দিয়েই শুরু করেনি, শুরু করে একটা জায়গা থেকে। তাহলে সমস্যাটা কিন্তু আমার মনে হয় অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে দেখুন, গণতন্ত্র তো যেটাকে বলে ডেমোক্রেসি, জনতন্ত্র, জনগণের দ্বারা সরকার, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এখন সমস্যা হচ্ছে গণতন্ত্র তো জনগণের সরকার, জনগণের শাসন, কিন্তু জনগণ তো ডাইরেক্টলি শাসন করতে পারবে না। এত জনগণ, এত 137 কোটি জনগণ তো ডাইরেক্টলি শাসন করতে পারবে না। এখন জনগণ কারুর মাধ্যমে শাসনটা করবে। এখন এই যে মাধ্যমটা, যেটা আমরা বলছি যে নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, এই যে কারুর এজেন্টের মাধ্যমে যখন আপনি শাসনটা করেন, তখনই সেখানে একটা করাপশনের চান্স ঢুকে যায়। আপনি যদি ডাইরেক্টলি জনগণ শাসন করত তাহলে সেই সমস্যাটা হতো না, কিন্তু ডাইরেক্টলি জনগণ শাসন করা সেটা কখনোই সম্ভব না। তো তাহলে ওরা কারো নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে করতে হবে। এবার নির্বাচিত প্রতিনিধিদের যখন আপনি নিয়ে আসছেন, এখানে কিন্তু অনেক লেভেলে আপনার যে আইডিয়াল যে লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে বিচ্যুতি হচ্ছে। তার কারণ হচ্ছে, এবার আপনি দেখুন, আমরা বলি ডেমোক্রেসিতে আপনার ফ্রি চয়েস, মানে আপনি কাকে চুজ করবেন সেটা আপনার অধিকার, ফ্রিডম আছে। কিন্তু এই ফ্রিডমটাও কিন্তু লিমিটেড। ভোট দেওয়ার অধিকার আপনার আছে, 7 জন ক্যান্ডিডেট প্রার্থী আছে, তার মধ্যে থেকে যাকে খুশি আপনি দিতে পারেন, কিন্তু এই 7 জন প্রার্থী কারা হবেন সেটা নির্বাচন করার অধিকার কিন্তু আপনার নেই। সেটা কিন্তু কোনো পার্টি হোক বা কোনো একটা অন্য একটা কিছু একটা সংগঠন হোক, সেখান থেকে প্রার্থী দিচ্ছে। তাহলে সেই প্রার্থীটা, কোন প্রার্থীটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, সেটাতে কিন্তু সবসময় সেই নির্বাচনে আপনার ওপিনিয়ন, আপনার মত, আপনার চয়েস থাকে না। একবার এসে গেলে তারপরে আপনি ভোট দেবেন কি না দেবেন সেটা আপনার হতে পারে। তো এখানে এখন দেখা গেল যে অনেক সময় এরকম ক্যান্ডিডেট হয়, সেই ক্যান্ডিডেটে আমাদের একজনের পছন্দ না, কারণ আমরা জানি যে এই লোকগুলোকে ভোট দিলে সে হয়তো আমার স্বার্থ নিয়ে কথা বলবে না। তো সেক্ষেত্রে নোটা চালু করা হয়েছে, কিন্তু নোটা চালু করাতে সমস্যাটা তো কমছে না। নোটা চালু করাতে আপনি, ঠিক আছে আমি এদের কাউকে পছন্দ করি না, কিন্তু এখন আপনি যখন বলছেন যে আমি এদের কাউকে পছন্দ করি না, তখন সেখানেও তো একটা তো মানে 1, 2, 3 হবে, তো 1, 2, 3 হবে। তাহলে এই 1, 2, 3-এর মধ্যে তাহলে যাকে আমরা কেউই পছন্দ করি না বা অনেকেই পছন্দ করি না, দেখা যাবে তাদের মধ্যে থেকে 1 নম্বর একটা বেরিয়ে যাচ্ছে। তো তাহলে তো সেটাও তো তাহলে তো আমার যেটা, তাহলে আপনি যেটা বলছেন গণতন্ত্র, সে গণতন্ত্রের তো তাহলে তো কাজটা হচ্ছে না। যেটা আমার লক্ষ্য যে আমার প্রার্থীকে আমি ইলেক্ট করে, নির্বাচন করে আমি এতে পাঠাবো, পার্লামেন্টে পাঠাবো বা অ্যাসেম্বলিতে পাঠাবো, সেটা তো হচ্ছে না। এবার আমি এটার যদি আরেকটা মানে আমি দেখছেন, আমার মনে হয় যে ডেমোক্রেসি ব্যাপারটাতেই, ডেমোক্রেসি যে এই যে সিস্টেমটা, ইট ইজ নট এ পারফেক্ট সিস্টেম। এর মধ্যে অনেক রকমের সমস্যা আছে। কিন্তু যখন আমাদের সংবিধান প্রণেতারা যখন সংবিধানটা কি ধরনের হবে এবং আমরা কি সিস্টেম অফ গভর্নেন্স নেব, তখন ওনাদের সামনে অনেকগুলো অপশন ছিল। ওনাদের মনে হয়েছে যে অনেকগুলো খারাপের মধ্যে হয়তো এটা বেটার হবে, সেই জন্যে ওরা হয়তো আপনার ডেমোক্রেসি ফর্ম যে এই গভর্নমেন্টটা নিয়েছে। কিন্তু এই যে ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নেন্স, এর মধ্যেও দেখুন এটা অ্যাকচুয়ালি এই যে প্রদীপ্তদা যে কথাটা বলছিলেন যে এটা সচেতনতার ব্যাপারটা, এখন এই সচেতনতার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট, যে কোনো পাশ্চাত্য দেশে আর আমাদের মতো দেশের এই সচেতনতার লেভেলটা একটা খুব বিরাট রকমের ফারাক। এখন এই বিরাট ফারাক যে তার আপনি শিক্ষা বলতে পারেন, এই সমস্ত ব্যাপার হতে পারে। এখন শিক্ষা তো দেখুন আমাদের এখানে শিক্ষা অর্থ হচ্ছে আপনার সাক্ষরতা। যেখানে শিক্ষার অর্থ সাক্ষরতা হয়, সেখানে কিন্তু সচেতনতা এরকমই হয়।
ঠিক। অ আ ক খ এবং ABCD লিখতে পারা, সেটাই শিক্ষা। শিক্ষার মধ্যে যে একটা সচেতনতার ব্যাপারটা, সেটা কিন্তু এই শিক্ষা দেয় না। এবার তাছাড়া এবার দেখুন আপনার এই যে ডেমোক্রেসিতে ওয়েস্টার্ন সোসাইটি কিন্তু অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, মানে ব্যক্তি কেন্দ্রিক সোসাইটি। ওয়েস্টার্ন সোসাইটিতে আপনার সমাজের মূল যে কেন্দ্রবিন্দুতে আছে ব্যক্তি সত্তা, ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তির যে আপনি সেটা মানে ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্ট, ইন্ডিভিজুয়াল যে তার ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু আমাদের সমাজে, যেটা আমাদের ইন্ডিয়া বলুন বা এই ধরনের যে প্রাচ্যের সমাজগুলোতে, আমাদের কিন্তু এখনও আমাদের সমাজটা ততটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারেনি। আমাদের সমাজে এখনও কিন্তু সমাজের মূল আধার। ফ্যামিলির সঙ্গে দেখবেন আপনার ধর্ম, জাত, এগুলো, এই যে বিভাজনগুলো এখনো অনেক বেশি স্ট্রং। এই বিভাজনগুলোর কারণে এখন আপনি যতই আপনি যেরকম ক্যান্ডিডেটই দিন, এই যে আমাদের যে জনসাধারণকে খুব সহজেই ধরুন এই সমস্ত অ্যাফিলিয়েশন দিয়ে তাকে বিভ্রান্ত করা যায়, ধর্ম দিয়ে বিভ্রান্ত করা যায়, জাতপাত দিয়ে বিভ্রান্ত করা যায়, হ্যাঁ, এগুলো দিয়ে বিভ্রান্ত করা যায়। ফলে একটা ওয়েস্টে, একটা আমেরিকা হোক, ইংল্যান্ড হোক বা সেই জায়গাতে একটা ব্যক্তি শুধুমাত্র দেখবে তার নিজের স্বার্থ, নিজের সুবিধে, নিজের কিভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে, মানে তার সামাজিক, মানে তার উন্নতি, অর্থনৈতিক উন্নতি। এবং ওয়েস্টের মূল ভিত্তিটা হচ্ছে অর্থনীতি। আমাদের মূল ভিত্তিটা কিন্তু অর্থনীতিও না। আমাদের ইদানিং গত হয়তো 200 বছরে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা খুব আমাদের এখন প্রধান হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের সবসময় আমাদের প্রত্যেকেরই আমাদের একটা আলাদা আইডেন্টিটি থাকে। আমাদের আইডেন্টিটির মধ্যে আমাদের ধর্মও আছে, আইডেন্টিটির মধ্যে আমাদের জাতও আছে, আইডেন্টিটির মধ্যে আমাদের ভাষাও আছে, আইডেন্টিটির মধ্যে এবার ধরুন এই সমস্ত বিভিন্ন যেই জিনিসগুলো, অ্যাফিলিয়েশনগুলো থাকে, সেখানে ওয়েস্টের মডেল যেটা আপনার ডেমোক্রেসি, সেটাকে অত সহজে আমাদের দেশে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। কারণ ওয়েস্টের সোসাইটি অনেক বেশি হোমোজেনাস সোসাইটি, সেটা ইংল্যান্ড হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, তাদের ওই দেশে একটাই ভাষা, একটাই জাত, একটাই ওদের ধর্ম, একটা। ফলে সেখানে অনেক বেশি সহজ তাদেরকে এক করে একটা ডেমোক্রেটিক সেট আপে নিয়ে আসা। সেখানে আমাদের মধ্যে কিন্তু, আমাদের ভারতবর্ষের মতো দেশে, যেখানে পাঞ্জাবিরা বাঙালিদের থেকে ডিফারেন্ট, মালায়ালিদের থেকে ডিফারেন্ট, কাশ্মীরিদের থেকে ডিফারেন্ট, সেইখানে কিন্তু এই যে একটা লোককে আপনি প্রার্থী করছেন বা একটা লোক প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছে, তো সেখানে আমাদের এই সমস্ত ভাবনাগুলো আসে। সে যদি হয়, সে তো আফটার অল উত্তরপ্রদেশের লোক, সে তো আফটার অল তামিলনাড়ুর লোক, সে তো আফটার অল হয়তো বা কাশ্মীরের লোক। তো আমি যদি তাকে ভোটও দিই বা আমার হয়ে সে করলে কি আমার জন্য করবে? তো এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো আমার মনে হয় ডেমোক্রেসির কিছু কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসগুলোর কারণে মানে এটা হয়তো আমার মনে হয় আরও সময় লাগবে। তবে তার সঙ্গে মানুষকে যেটা মানে সচেতনতার ব্যাপারটা, যেটা মানুষকে বোঝানো, সেগুলো তো করতে হবে। তবে এই জিনিসগুলোকেও মাথায় রেখে শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই আমার মনে হয় না যে পুরো জিনিসটাকে সম্যকভাবে বোঝা যাবে। একদম প্রথম পর্যায়ে আলোচনায় আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন আলোচনা করলেন, একটা জিনিস উঠে এসছে যে প্রথম হলো প্রকৃত অর্থে ডেমোক্রেসিতে গণতন্ত্রের সব অংশের মানুষের অংশগ্রহণ করা। এখানে প্রদীপ্তবাবু একটা অর্থনৈতিক বিষয় বলেছেন, সম্ভববাবু বলেছেন যে এখানে উনি একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন যে শিক্ষার যে মান, সচেতনতার যে মান, যে মানুষ মনে করবে, যে সাধারণ মানুষ, যে আমার যে সিদ্ধান্ত আমি দেবো, যে ভোটের মাধ্যমে আমি আমার যে রিপ্রেজেন্ট করবে সংসদে গিয়ে বা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে গিয়ে, এবং সে এরকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে যেটা আমার লাইফকে, আমার সমাজকে, আমার ফ্র্যাটার্নিটিকে এফেক্ট করবে। সুতরাং আমি সেইভাবে আমার সুচিন্তিত যে মতামত এবং চেতনায় সমৃদ্ধ হয়ে যে মতামত দেওয়া, সেটা কিন্তু একমাত্র সম্ভব প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে তারপরে সেই চেতনাটা, সেই ডেভেলপমেন্ট ঘটে। এটা একটা বিষয় বলেছে। অর্থনৈতিক বিষয় যেটা প্রদীপ্তবাবু বলার চেষ্টা করেছেন, অর্থনৈতিক দিক, যারা এটা ঘটনা আমাদের 543টা সিটের মধ্যে প্রায় 82-83% যারা রয়েছেন তারা
মানে করোড়পতি আরবপতি হয়ে রয়েছে। সুতরাং আরেকটা জিনিস সুন্দরভাবে বলেছেন যে পলিটিক্সের যে শ্রেণী থেকে উঠে আসুক, উনি যদি একদম পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর থেকে উঠে আসেন, তো উনি যখন পলিটিক্সটা করছেন, রাজনীতিতে যখন যাচ্ছেন, উনি আস্তে আস্তে কিন্তু উনিও ক্রমে কিন্তু উনিও একটা মানে আরবপতি বা করোড়পতি হয়ে যাচ্ছেন। সুতরাং সে যে সমাজ থেকে এসছে, যে সমাজকে সে রিপ্রেজেন্ট করছে, তার আপলিফমেন্টের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য কিন্তু চিন্তাধারাটা সেই অর্থে তখন কিন্তু ভুলে যান। এবং আরেকটা বিষয় রয়েছে যেটা প্রার্থী পছন্দ করার ক্ষেত্রে, আমার সুচিন্তিত মতদান করার ক্ষেত্রে, ভোটদান করার ক্ষেত্রে আমার যদি কোনো প্রার্থী না পছন্দ হয়, নোটা যে বিষয়টা রয়েছে এটাও একটা মতামত হিসেবে ধরছে যে নান অফ দ্য অ্যাবাভ, কিন্তু এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে যেটা এই যে নোটার মধ্যে মানে প্রকৃত মানুষের, জনগণের সঠিক প্রতিফলন ঘটছে কিনা, বা নোটা কি থাকা উচিত কিনা। এবং আরেকটা বিষয় আমি এটার সাথে অ্যাড করবো যে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যাদের আমরা নির্বাচিত করছি বা যারা নির্বাচিত হয়ে গেছেন 5 বছর পর আবার আমার কাছে ভোট চাইতে আসছেন, তাদেরকেও কিন্তু আমার রিকল করার একটা অধিকার দিতে হবে। এবং এটা আইন করা উচিত, যে যেটা আরপি অ্যাক্ট রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, যে 5 বছর তুমি ভোট দিয়েছি, তুমি আমাকে পক্ষে নির্বাচিত হয়ে সংসদে বা অ্যাসেম্বলিতে বা বিভিন্ন নির্বাচিত সংস্থা থেকে এসে তুমি কি কি কাজ করেছো। এবং যদি দেখা যায় যে একটা 30%, 40%, 50% কাজ করতে পারেনি, সেটা সেই ক্ষেত্রে তার নির্বাচনে দাঁড়ার ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড বা নির্বাচনে দাঁড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা যায় কিনা, সেটাও কিন্তু ভেবে দেখার আজকের সময় হচ্ছে। আমি আবার প্রদীপ্ত বাবুর কাছে যাবো। একটা যে ডেমোক্রেসির যে রুল বাই দ্য পিপুলের যে একটা সবচেয়ে অন্যতম প্রধান সত্য, সব ধরনের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ রুল বাই দ্য মেজরিটি। আসলে কি এটা কি কথার কথা না প্রকৃত ইমপ্লিমেন্টেশন? এই যে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি না, কথায় কথায় ইউএস এর কথা বলি, ইউএসএ কিন্তু খ্রিস্টানিটি ছাড়া কিন্তু প্রেসিডেন্ট হওয়া যায় না। এখানে কিন্তু হোয়াইট সুপ্রিমেসির রাজ চলছে এখন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট সুপ্রিমেসির প্রবক্তা এবং খ্রিস্টানিটির প্রবক্তা। আবার এদের সঙ্গে সখ্যতাকার আরব রাষ্ট্রগুলির, গালফ রাষ্ট্রগুলির, এরা আবার হচ্ছে ইসলামিক স্টেট, ওখানে আবার ইসলাম ছাড়া কোনো কথা হয় না। তো এক জায়গায় কিন্তু হোয়াইট সুপ্রিমেসির জয়গান গাওয়া হচ্ছে, আরেকদিকে ইসলামের জয়গান গাওয়া হচ্ছে। দেখা গেছে বিরাট সখ্যতা আছে আবার এদের মধ্যে। তা আমি যেটা বলতে চাইছিলাম, অর্থনীতি আসলে মূল চালিকা শক্তি, রাজনীতির চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। অর্থনীতি কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করছে। রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি, কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। যে কারণে কি হচ্ছে, মানুষের জন্য একরকম প্রচার, কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে ওরা কিন্তু অর্থনীতির ভিত্তিতেই চলে। আজকে এখানে এই জাতপাত, বর্ণ, ধর্ম নিয়ে ভারতে বহুদা বিভক্ত যে ভারতীয়, তথাকথিত ভারতীয় জাতিগোষ্ঠী, দেখা যাবে এটা জনগণের জন্য। এই বিভাজনটা কিন্তু জনগণের জন্য, এটা কিন্তু শাসকের জন্য নয়। কারণ দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভালোই সখ্যতা আছে আরব রাষ্ট্রগুলির সঙ্গে। জেরুজালেম হচ্ছে মানে ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, ইহুদি রাষ্ট্রের সঙ্গে খুব বাদানুবাদ আছে, মানে খুব মানে শত্রুতা আছে ইসলামিক রাষ্ট্রগুলির। কিন্তু আমেরিকা কিন্তু দু ধরনের রাষ্ট্রকেই সহায়তা করছে। হিটলার তো ইহুদিদের নিধন করতে চেয়েছিল, প্রচণ্ড ইহুদি বিদ্বেষী ছিল, কিন্তু দেখা গেছে যে খ্রিস্টানিটির প্রবক্তা ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল মানে আমেরিকা বরাবরই ইসরায়েলকে একজন বড় মিত্র শক্তি বা তার অধীনস্থ একটা বড় মিত্র শক্তি হিসেবে মনে করে। তো এইভাবে কি হচ্ছে, ব্রাজিল চরম দক্ষিণপন্থী সরকার এখন ব্রাজিলে বসেছে। ইউরোপের কিছু কিছু জায়গায়, হাঙ্গেরিতে চরম দক্ষিণপন্থী একটা সরকার বসেছে। আবার দেখা যাচ্ছে চীনে তথাকথিত যে মানে কমিউনিস্ট সরকার আছে, তথাকথিত অবশ্যই, সেটা আমরা মনে করি না প্রকৃত কমিউনিস্ট সরকার, কারণ মার্ক্সবাদের সঙ্গে চীনের এখন বর্তমানে কোনো সম্পর্ক নেই আসলে, সেটা একটা পুঁজিবাদী রাষ্ট্র। সেই চীনের সঙ্গেও কিন্তু আমার সখ্যতা আছে। ভারতেরও কিন্তু, ভারত সরকারের কিন্তু চীনের সঙ্গে একটা সখ্যতা আছে। বিরোধিতা হচ্ছে সাধারণ নেটিজেনদের জন্য এবং সাধারণ নাগরিকের জন্য। আমরা যার ভিত্তিতে, আমরা সাধারণ মানুষকে যার ভিত্তিতে বিরোধিতার মধ্যে রাখা হয়, সেইটা কিন্তু শাসক শ্রেণীর মধ্যে কিন্তু সেটা বিরোধিতা থাকে না। শাসক শ্রেণীর বিরোধিতার ভিত্তি কিন্তু অর্থনীতি, অর্থনৈতিক বিরোধিতা। ব্যবসা বাণিজ্য করতে পারলে সম্পর্ক খুব ভালো, ব্যবসা বাণিজ্য না করতে পারলে সম্পর্ক খুব খারাপ। আজকে চীন যদি ভারতে ব্যবসা করতে পারে তাহলে ভারতের সঙ্গে চীনের শত্রুতা নেই, যদি ব্যবসাটা না করতে পারে তখন শত্রুতা শুরু হয়ে যায়। আমেরিকাও এখন ভারতকে পরম বন্ধু মনে করে, কারণ আমেরিকা এখন ভারতে তার বিজনেসটা করতে পারে। আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি ভারতে বিজনেস করতে পারছে, যদি না করতে পারতো তাহলে শত্রু হয়ে যেত। রাশিয়া এখন বন্ধু হয়েছে এই কারণেই, প্রচুর বিজনেস দিচ্ছে ভ্লাদিমির পুতিনের যে মানে প্রভু যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রাশিয়ান বেস্ট যারা আছে তাদেরকে।
তো ওই কারণে আমাদের জন্য যেটা বর্ণে বিভক্ত, ধর্মে বিভক্ত, সম্প্রদায় বিভক্ত যে জাতি গোষ্ঠী, মানব গোষ্ঠী, ভারতের যে সমস্ত নাগরিক গোষ্ঠী, সেটা সাধারণ মানুষের জন্য বিভাজন, শাসকের বিভাজন নয়। সেক্ষেত্রে সাধারণ মানুষকে বিভাজিত রাখার কারণটা হচ্ছে সাধারণ মানুষের সচেতনতার অভাব, রাজনৈতিক সচেতনতার অভাব। সুস্থ বুদ্ধির ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য আছে। আজকে যখন রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক ভাষণগুলি দেয়, তখন কিন্তু তার পক্ষের যে সমবেত জনতা আছে, এরা কিন্তু প্রচণ্ড সহর্ষে হাততালি দিচ্ছে। এমনকি জনৈক নেতা যখন বলছে ঘরে ঘরে ঢুকে আমরা সমস্ত মেয়েদের রেপ করে দেব, পশ্চিমবঙ্গে বলেছিল, সেটা আমি দেখেছিলাম ক্লিপিংসে, সবাই সহর্ষে হাততালি দিচ্ছে। এরকম একটা বাজে কথার মধ্যেও সমর্থকরা কিন্তু হাততালি দেয়। ধর্মীয় বিদ্বেষমূলক, সম্প্রদায় বিদ্বেষমূলক, মানে নানা রকম অশালীন বক্তব্য, অশ্লীল কথাবার্তা, সমস্ত কিছু রাজনৈতিক নেতারা যখন বলছে, সমবেত যে শ্রোতা থাকে ওরা কিন্তু তাকে সমর্থন করে। তখন বিরোধিতা হয় বিরোধী পক্ষের দিক থেকে, নিজেদের পক্ষে কিন্তু বিরোধিতা থাকে না। প্রচণ্ড আপত্তিজনক কথা, আপত্তিটা হচ্ছে অপোনেন্টের দিক থেকে, সদলীয় আপত্তি কিন্তু থাকে না। সাধারণ মানুষের বিরোধিতা করতে পারত, মানুষের সচেতনতা নেই বলে। আচ্ছা, ভোটদানের অধিকার বলছি, ধরুন এই 11 তারিখ যে ইলেকশনটা হয়েছে, বহু কেন্দ্রে ভোট কেন্দ্রে আমরা দেখেছি জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। যারা লাইনে দাঁড়িয়েছিল বেছে বেছে লোকদের বার করা হয়েছে, আর যারা লাইনে দাঁড়িয়েছিল যাদের বার করা হয়নি, ওরা কি কেউ একজন আপত্তি করেছে যে না, গণতান্ত্রিক ব্যবস্থায় যাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে তাদেরকে সে অধিকার দেওয়া হোক, নাহলে আমরাও দেবো না ভোট? একটা লোক করেছে? আমরা এমন কোনো ক্লিপিংস দেখেছি যে যারা দাঁড়িয়ে আছে, যাদেরকে ভোট দিতে দেওয়া হয়েছে, যাদেরকে বাধা দেওয়া হয়নি, তারা প্রতিবাদ করেছে যে যাদেরকে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে, জোর করে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভোট দেওয়া হোক? এই শুভ বুদ্ধি, সুস্থ বুদ্ধি, বিবেকবোধ আজকে মানুষের মধ্যে, মেজরিটির মধ্যে নেই বলেই তো আজকে এই গণতন্ত্রের এই প্রহসনটা আমাদের এখানে চলতে পারছে। আমার বক্তব্য হচ্ছে এটা, এই বিভাজন, যে রাজনৈতিক বিভাজন, সম্প্রদায়গত বিভাজন, বলা হচ্ছে এই সম্প্রদায়, নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে বলা হচ্ছে তোমরা এদের পক্ষে ভোট দাও, এইগুলি কি হচ্ছে? রাজনৈতিক দাবার বড়ি হিসেবে মানুষদের ব্যবহার করা হচ্ছে। এই মানুষগুলি তার অধিকার কি সেটা জানে না, কোনো বক্তব্য রাখতে পারছে না। ভোটে জেতার পরেই যদি একটা আইন এনে এই জনগণ যাদেরকে দিয়ে ভোটটা গাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো কাজ করা হয়, জনগণের সেখানে আর ক্ষমতা নেই তার বিরোধিতা করার, সেই সচেতনতাও জনগণের নেই, সেই বক্তব্য রাখার মতো অবস্থাও নেই। বারবার তো কৃষকরা মিছিল করে যাচ্ছে তাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য, দুবার একটা বিশাল বড় মিছিল হয়ে গেল, এখনো কিন্তু দাবি দেওয়া আদায় হয়নি। গণতন্ত্রের পরিসরে আন্দোলনের মধ্য দিয়ে যদি কেউ ন্যায্য দাবি আদায় করতে না পারে, তাহলে তারপরের স্টেপটা কি হবে? অগণতান্ত্রিক পথ। তো অনগণতন্ত্রের দিকে তো শাসক শ্রেণী, গণতন্ত্রের পরাকাষ্ঠা যে শাসক শ্রেণী, ওরাই সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে। তো গণতন্ত্রের প্র্যাকটিসটা যদি সাধারণ মানুষের বক্তব্যের উপর যদি না দাঁড়ায়, শাসকের বক্তব্যের উপর দাঁড়ায়, আজকে কি হচ্ছে? রাষ্ট্রের যে পায়াগুলো আছে, সরকার আছে, জুডিশিয়ারি সিস্টেম আছে, প্রশাসন আছে, পুলিশি ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, সমস্ত কিছু রাষ্ট্রের পায়াগুলি আছে। প্রতিটি পায়ের মধ্যে একটা সমাজের বিশেষ শ্রেণীর লোক সব উচ্চ পদে আসীন হয়ে আছে। দলিত আগে কবে গরিব ছিল সেটা তো পরের কথা, এখন কি আছে? এখন সেই দলিত আর দলিত নেই, সে উচ্চ আসনে বসে গেছে। আমরাও দেখবো যে আজকে যে ত্রিপুরাতে জনজাতিভুক্ত যে মানুষগুলো আছে, কথাই তো আছে 6% সংরক্ষণের সুবিধা নিচ্ছে বছর পর বছর, বংশানুবংশনে, মানে 47-এর পর থেকে বংশানুক্রমে 6% দলিত কিংবা 6% এসটি কিংবা 6% এসসি সমস্ত সুবিধাগুলি নিয়ে নিচ্ছে। আর বাকি 94% কিন্তু যে তিমিরে সে তিমিরই আছে। তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক নাকি? আপনি যদি পাহাড় অঞ্চলে যদি জনজাতি পরিবারে যান, দেখবেন শহরে বসবাসকারী যে জনজাতি মানুষগুলো আছে যারা সমস্ত সুবিধা নিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের প্রতি তাদের কি ঘৃণা আছে? সমস্ত রেসগুলি, সমস্ত সাবট্রাইবগুলি কি প্রত্যেকের মধ্যে ইউনাইটেড নাকি? প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব আছে। এই যে রিয়াংদের নিয়ে মিজোরা দ্বন্দ্ব করছে, ও দুপক্ষই জনজাতিভুক্ত, কিন্তু দেখা যাচ্ছে কি রিয়াংদের ঢুকতে দেবে না মিজোরামে। তা এরা যাবে কোথায়? না, এরা এখানেই থাকতে হবে, আবার এখান থেকে এদেরকে তাড়াতে চাইছে। এভাবে কিন্তু মানে এই যে জাতের মধ্যে, বর্ণের মধ্যে, তথাকথিত জাত বর্ণের মধ্যেও কিন্তু নানা রকম বিভাজন আছে এবং প্রত্যেকের মধ্যে শত্রুতামূলক সম্পর্কগুলি জিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু আসলে জোর করে জিয়ে রাখার কারণে মানুষের যে অনুভূতিগুলি থাকে, আবেগগুলি বা এই ধরনের উস্কানিমূলক সেন্সেশনগুলো থাকে, যে কারণেই ওই যে মানে বাঙালি জাতিকে জনজাতির একাংশ শত্রু ভাবছে, আবার বাঙালি জাতি আরেক জাতিকে শত্রু ভাবছে, হিন্দু মুসলমানদের শত্রুতা হচ্ছে পারস্পরিক মধ্যে, এনআরসি নিয়ে এক পক্ষ, এনআরসির পক্ষ আরেক পক্ষ বিপক্ষে। মানুষের যে বিভাজনটা, এটা সাধারণ মানুষের সেন্টিমেন্টের মধ্যে সেই বিভাজনটা রাখা হয়েছে। সেটা পলিটিক্যাল পার্টির নেতারা সেটা নিয়ে, বিভাজনটা নিয়ে খেলা করছে, নিজেদের মধ্যে ওদের সেই সমস্যা নেই।
আজকে এরা যখন এক পাতে খায়, হিন্দু মুসলমান এক পাতে খেতে ওদের সমস্যা নেই, সাধারণ মানুষের জন্য ওরা উস্কানি দিচ্ছে যে তোমরা একসঙ্গে চলতে পারবে না। কিন্তু ওরা নিজেদের মধ্যে কিন্তু যখন বাট করতে হয়, বাটোয়ারা দরকার লাগে, অর্থনৈতিক বাটোয়ারা দরকার লাগে, মানে এই যে ব্যবসার ধান্দাটা যখন থাকে, ওরা কিন্তু দেখা যায় মিলেমিশে একসঙ্গেই আছে। শাসকের দ্বন্দ্ব হচ্ছে অর্থনৈতিক, আর সাধারণ মানুষের মধ্যে যে দ্বন্দ্বটা ছড়িয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে জাতভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক, ধর্মভিত্তিক, বর্ণভিত্তিক, ভাষাভিত্তিক, সমস্ত ভিত্তিক, জনজাতি ভিত্তিক, দলিত ভিত্তিক, সমস্ত ভিত্তিক। এই জায়গাটা থেকে যদি মানুষ বেরিয়ে না আসতে পারে, এই শুভবুদ্ধি বা বিবেকবোধগুলি রাজনৈতিক সচেতনতার মধ্যে যদি না জেগে ওঠে, তাহলে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিসটা সাধারণ মানুষের জন্য হবে না। এই গণতন্ত্র তথাকথিত ভোটতন্ত্র হয়ে আমাদের মাথার উপর চেপে থাকবে, এবং আমরা মনে করব যে এর মধ্য থেকেই বোধহয় আমরা কম খারাপ লোকটাকে চিহ্নিত করতে হবে, তাকে নির্বাচিত করতে হবে, কম চোর যে তাকে চিহ্নিত করে তাকে নির্বাচিত করতে হবে, ওই রকম একটা কিন্তু আমরা জোড়াতালি মার্কা চিন্তার মধ্যে চলে যাব। আর সেই সচেতনতা মানুষের মধ্যে না থাকলেই আসলে দেখা যাচ্ছে মূল যে এক্সপ্লয়টেশনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ঠিকই থেকে যাচ্ছে। এই জায়গাতে অন্যান্য যে তথাকথিত উন্নত দেশের সঙ্গে আমাদের পার্থক্যটা আছে, সেখানে জনতার সচেতনতা অনেক বেশি আছে। কারণ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আসলে জাতপাতে তো এরাও ভিত্তিক ব্যবধান ছিল। খোদ ব্রিটেনে অনেকগুলি ভাষা ছিল, ব্রিটেনের রাজা নিজে ইংরেজি জানতেন না, এরকম অবস্থা ছিল। এই জন্য তাকে রাজত্ব থেকে সরে যেতে হয়েছিল। এরকমভাবে ইউরোপের বিভিন্ন জায়গাতেও কিন্তু বিভিন্ন রেস, বিভিন্ন জাতে বিভাজিত ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে শিল্প বিপ্লবের পরে দেখা গেছে যে এই জাতভিত্তিক, বর্ণভিত্তিক যে সমস্ত বিভাজনগুলি, সেগুলি ধীরে ধীরে লুপ্ত হয়ে অর্থনৈতিকভাবেই সমাজের মধ্যে দুটো শ্রেণী বা তিনটে শ্রেণী তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময় এখন আবার বিভিন্ন রেস ফেস নিয়ে এসে, বর্ণ নিয়ে বিভিন্ন রকম বিদ্বেষগুলো আবার চালু করা হচ্ছে। কারণ অন্য একটা কারণ আছে, অর্থনীতি যখন পঙ্গুত্বের দিকে যায়, বন্ধাত্বের দিকে যায়, তখন দেখা যায় এগুলি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, সম্প্রদায়, বর্ণ এগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। বর্ণ বিভাজনটা ওদের এখানে বেশি, আমাদের এখানে ধর্ম এবং সম্প্রদায় বেশি আছে, জাত বেশি আছে। ওখানে হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি বনাম যে অপ্রেসড ব্ল্যাক শ্রেণীর যে মানে কালো চামড়া বা বাদামি চামড়ার যে মানুষ, তাদের মধ্যে বিভাজনটা ওদের মধ্যে বেশি। আমেরিকার মধ্যে এরকম ভাবে প্রচুর বিভাজন আছে। তার মানে আমাদের এই দেশের গণতান্ত্রিক যে সিস্টেম বা গণতান্ত্রিক ব্যবস্থায় সব ধরনের মতামতের গুরুত্বটা সেরকম অর্থে রিফ্লেকশন হয় না, এবং গণতন্ত্রের প্রতি যে সচেতনতা, জনগণের দিক থেকে গণতন্ত্রটা প্র্যাকটিস করা হয় না। জনগণের সচেতনতার মান সেই জায়গায় নেই বলে জনগণের মধ্যে থেকে গণতন্ত্রটা প্র্যাকটিস করা না। গণতন্ত্রটা শাসক শ্রেণী জনগণের উপর চাপিয়ে দেয়, ওর একটা প্যারামিটার ঠিক করে দেয়, ওর একটা ডেফিনেশন বা সংজ্ঞা ঠিক করে দেয়, বা একটা খাঁচা ঠিক করে দেয়। ওই খাঁচা বা পাত্রের মধ্যে যে গণতন্ত্র পরিবেশন করা হয়, আমরা সেটাকে গণতন্ত্র বলে ভ্রম করি। আসলে এটা হচ্ছে একটা বিকৃত ভোটতন্ত্র, এবং এটা ভাবনা ভাবাতে বাধ্য করে। সেটাই না, এগুলো তো ঠিক আছে, কিন্তু আমি তো আমরা তো এসেছি উত্তর খোঁজার জন্য। আমরা তো এসেছিলাম যে এখন কি, এগুলো তো সব ঠিক আছে, এত কথা তো বুঝলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে এখান থেকে উত্তরণের কি উপায়, এখান থেকে মানে তাহলে রাস্তাটা কি? সব তো বুঝলাম যে এখানে, কিন্তু আমরা তো আর এই সংবিধানকে ভেঙে বেরিয়ে যেতে পারবো না, একদম সিস্টেমে থাকতে হবে। আমরা তো এই সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো না। না, সংবিধান কিন্তু পাল্টানো হয়, সংবিধান কিন্তু পাল্টানো হয়, পারবো না। এটা যার লিমিটেশন সে পারবে না, যার লিমিটেশন নেই সে করবে, সেটা আলাদা কথা। এখন নীতি অনীতি, আইনি বৈধতা অবৈধতার প্রশ্নটা আলাদা, সেটা আমি বলছি না। আমি বলছি যে সংবিধান কিন্তু পাল্টানো হচ্ছে, অর্ডিন্যান্স জারি করে সব পাল্টে দেওয়া হয় না, মানে বারবার। কিন্তু সংবিধান কিন্তু পাল্টানো হয় না, ব্যাপারটা এরকম না। সংবিধান তো বহুবার পাল্টেছে 50-এর পরে, এখনো পাল্টানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের অংশগ্রহণে, মানুষের অংশগ্রহণে কিন্তু ভোট যে সিস্টেমটা ডেমোক্রেটিক ওয়েতে, এটাকে চেঞ্জ করে এটা দরকার হয়েছে আপনার মতো, যে ইনিশিয়ালি যেটা আলোচনা করেছেন। আমি তো সেটাই বলছি যে কখনোই প্রদীপ্তবাবু একটা পারফেক্ট সিস্টেমের কথা বলছেন, একটা আইডিয়াল এর কথা বলছেন। আমি যেটা বলছি যে আইডিয়াল সেরকম সেটা হয় না, সেটা সম্ভব না। আমি প্রথম ভাগে আমার বলার চেষ্টা করলাম যে ভারতবর্ষে আমরা যেভাবে আমরা শক্তিশালী গণতন্ত্র বলতে যেটা বুঝি, সেটা আমরা ভারতের প্রেক্ষাপটে এক্স্যাক্টলি সে আইডিয়াল সিনটা আমরা পেতে পারি না কেন, সেটা আমি বলার চেষ্টা করেছি। তো এখন আমি বিভিন্ন কারণগুলো বললাম। তো এখন আমার আবার এখানেও আমি তাই আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে শক্তিশালী করা দরকার, ঠিক আছে, কিন্তু এখন আসল বিষয়টা হচ্ছে যে সমস্ত রাজনীতিটার মূল বিষয় হয়ে গেছে ভোট পাওয়া। যে কোনো আপনার ক্ষমতা লাগে, পাওয়ার লাগে, পাওয়ার
প্রথম হচ্ছে আপনার অর্থ লাগে, ক্ষমতা লাগে। সে অর্থ ক্ষমতা পেতে গেলে আপনার পাওয়ার লাগে, ভোট লাগে। এবার ভোটটা পেতে গেলে আপনাকে যে কোনো মূল্যেই হোক আপনাকে ভোটটা জোগাড় করে আনতে হবে। তো তাহলে প্রত্যেকটা লোক এখন হয়ে গেছে একটা ভোটার। তো যখন রাজনীতির মূল বিষয়বস্তুটা হয়ে যায় যে যে কোনো রাজনৈতিক দলের কাছে প্রত্যেকটা দেশের লোক একটা ভোটার, তখন তো সে রাজনীতির মধ্যে থেকে আর কোনো নীতি, সে রাজনীতির মধ্যে থেকে কোনো একটা ভালো বিষয় বেরিয়ে আসা তো সম্ভব না। কারণ সবারই একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারেণ আপনার ভোটারকে ইনফ্লুয়েন্স করে তার ভোটটা আদায় করা। এখন সব রাজনৈতিক দলই যেভাবে পারে তাকে বোঝাতে সে সেভাবেই বোঝায়। কেউ কাস্ট দিয়ে বোঝায়, কেউ ধর্ম দিয়ে বোঝায়, কেউ অর্থনীতি দিয়ে বোঝায়, হ্যাঁ, ধনী গরিব দিয়ে বোঝায় কেউ। তো এভাবে আলটিমেটলি সবার কিন্তু একটাই লক্ষ্য, ক্ষমতা দখল। এবার একটা কিন্তু নতুন আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম এবং জাতির নামে যখন ভোট চাইছে, সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করছে, নির্বাচন কমিশনকে তিরস্কার করছে। আমরা আজকে কালকে মিলে 4 জন দেখলাম বিভিন্ন দলের নেতা, টপ র্যাঙ্কের নেতা কিন্তু ইলেকশন কমিশন ব্যান করে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু চলছে। কিন্তু আপনি যেটা বলছেন রিফর্মের ক্ষেত্রে যেটা সমস্যা রয়েছে, আস্তে আস্তে সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করছে, নির্বাচন কমিশনকে বলছে যে তুমি বোঝার চেষ্টা করো তোমার কত দূর পাওয়া রয়েছে, ধর্ম জাতির নামে ভোট চাও না। এটা একটা নতুন দিক বলতে হবে। নিশ্চয়ই ধর্ম না জাতির নামে ভোট চাওয়া যাবে না, তারপরে সেনার নামে ভোট চাওয়া যাবে না। এগুলো আমি তো সেটাই বলছি। এখন প্রত্যেকটা দল কোনো না কোনোভাবে যেটা যার অ্যাডভান্টেজ, যেটা যার ইডিওলজি, সেটাকে কাজে লাগিয়ে ভোট চাইছে। এখন তাতে কখনো সাকসেসফুল হচ্ছে, কখনো সাকসেসফুল হচ্ছে না। কিন্তু এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে আপনার রাজনীতিটাকে আপনার জাস্ট প্রফেশন হিসেবে না দেখে সেই রাজনীতির সঙ্গে, যেমন আমরা বিদেশে আমরা তো প্রায়ই দেখি যে যখন ধরুন কোনো একটা সাংঘাতিক দুর্ঘটনা হলো, কোনো একটা সাংঘাতিক একটা মিসহ্যাপ হলো, অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু বিদেশে আমরা দেখি যে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা। এটা আমরা বিদেশের সমস্ত প্রায় অনেক দেশেই দেখি। কিন্তু আমাদের দেশে আমি কোনো ছোটবেলা থেকে কখনো কোনো নেতাকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে দেখিনি, সে যে পার্টিরই হোক। তো তাহলে আপনার এই নীতির জায়গাটা তো নেই, আমি সেটাই বলার চেষ্টা করছি যে আপনি শক্তিশালী গণতন্ত্র তখনই করতে পারবেন যখন এই রাজনীতিটার সঙ্গে আপনি একটা নৈতিকতার একটা সংমিশ্রণ আনতে পারবেন, তখনই হবে। এছাড়া আপনি প্রত্যেকেই কিন্তু তার কোনো না কোনো ইডিওলজি বলছে, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, 1 নম্বর। দ্বিতীয়ত আপনি এখন সব ভেঙে চুরে বেরিয়েও যেতে পারবেন না, আপনাকে থ্রু রিফর্মেশন ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তো সেই জন্যেই সেটা সময় লাগবে। আর সেই জন্যে আপনার যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে, সুপ্রিম কোর্ট বলুন বা যে ইলেকশন, ইভেন যে লেজিসলেচার, পার্লামেন্ট, সে পার্লামেন্টেও কিন্তু পার্লামেন্টেরিয়ানদের যারা, ওনাদেরও কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে বলার সুযোগটা পার্টিকেও দিতে হবে এবং ওনাদেরও উঠে দাঁড়িয়ে বলতে হবে যে প্রত্যেকেই কিন্তু রাজনীতি করছে, প্রত্যেকেই একটা বৃহত্তর একটা স্বার্থ নিয়ে, দেশ হোক, জাতি হোক, জনগণ হোক, তাদের স্বার্থকে ওপরে রাখতে হবে। তাদের স্বার্থকে ওপরে রেখে পার্টির স্বার্থ আগে চলে এলো, সেইটা যদি সে পার্টির স্বার্থ হোক, আমার ধর্মের স্বার্থ হোক বা আমার ছোট জাতির স্বার্থ হোক, সেগুলো নিয়ে করলে তাহলে কিন্তু আমরা ওই যেটা উনি বললেন যে আমরা কিন্তু একটা আবর্তনের মধ্যেই চলতে থাকবো। তো এই জিনিসগুলো থেকে এখন সেগুলো ধীরে ধীরে আসবে এবং সচেতনতা তো বাড়াতে হবে, শিক্ষা এগুলো। তবে কতগুলি বিষয় অ্যাকচুয়ালি করা উচিত, যে ইলেকটোরাল বন্ড এটা তো বাতিল হওয়া উচিত, কিন্তু সেটা এরকম করা হয়েছে যে ইলেকটোরাল বন্ড 1 নম্বর হচ্ছে যে কে দিচ্ছে টাকাটা সেটা বলা যাবে না, এখন সুপ্রিম কোর্ট বলেছে এটা দিতে হবে। কিন্তু ইলেকটোরাল বন্ড সিস্টেম থাকবে কেন? কর্পোরেটরা যদি চাঁদা দেয় তার নিজের স্বার্থ ছাড়া চাঁদা দেবে না তো।
আমাদের থেকে যখন চাঁদা নেওয়া হয়, কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব বা কেউ যখন চাঁদা নেয়, তখন আমরা বাধ্য হয়ে চাঁদা দিই। অনেকেই ভয়ে দেয়, সমীহ করে দেয়, শ্রদ্ধা দেয়, বা কেউ সমর্থন করে দেয়। কিন্তু এইটা কিন্তু প্রভাবিত করার মতো শক্তি আমাদের থাকে না। কিন্তু ক্লাবের পুজো তো আমরা দেখবো, প্রভাবিত করার শক্তি যার থাকে সে কিন্তু 1 লাখ টাকা চাঁদা দিচ্ছে, সে প্রমোটার, সে একটা ফ্ল্যাট বাড়ি করবে, বেআইনিভাবে করলে ওইটা কিন্তু ক্লাব তখন তার হয়ে খাটবে, কিংবা একটা বড় ব্যবসায়ী, এ ব্যাপারে ক্লাব তার হয়ে খাটবে, আমার জন্য খাটবে না। তা আমি যেটা বলতে চাইছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যখন কোটি কোটি টাকা দেওয়া হয়, কর্পোরেটরা যখন দেয়, তখনই তার নিজের স্বার্থী দেবে। সে নাম বললেই বা কি হলো, বলে দিল যে আম্বানিরা অমুককে এত টাকা দিয়েছে, টাটারা অমুক কত টাকা দিয়েছে। এটা যদি বন্ধ না হয়, দেওয়াটা যদি আইনি বৈধতা পায়, তাহলে তো এই দুর্নীতিটাও থাকবে, জনবিরোধী কার্যকলাপগুলো থাকবে। তো টাকার খরচাটা বন্ধ করা হবে না কেন? আজকে ছোট ছোট দলগুলি বা অনেকেই আছে যে খুব ভালো মানুষ, সামাজিক কাজে সাংঘাতিক দায়বদ্ধ, সে যদি ইলেকশনে দাঁড়ায় সে কিন্তু জিতবে না, কারণ তার হাতে টাকা নেই, পয়সা নেই। চাকা যার আছে সে মহাচোর হলেও সে জিতে যাবে। এক দল থেকে আরেক দলে যাচ্ছে, গিয়ে পরের দিনই টিকিট পাচ্ছে, টিকিট পেয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে, জিতেও যাচ্ছে। সম্পূর্ণ ধান্দাবাজে যাচ্ছে, 2 নম্বরই ধান্দা আছে, তবুও কিন্তু মানুষ তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করছে। কারণ আসল কথা টাকার জায়গায়, টাকার জায়গায় কিন্তু সে আসলে জিতে যাচ্ছে, টাকার জয় জিতে যাচ্ছে। আপনি যে আইন হওয়া দরকার, কিন্তু আইন করবে কে? আইন যে করবে সেটা এমনি জনমত তৈরি হলেই সেটা সম্ভব। কারণ রাজনীতির নেতা যতজন আছে, সে বিভিন্ন পার্টিতে হলেও প্রত্যেকেরই স্বার্থ একটা আছে, জনমতের প্রবল জনমতই পারে সেটা করতে, প্রবল জনমত, প্রবল জনগণের প্রতিরোধী পারে এই দুর্নীতি থেকে মুক্ত করতে, এবং ইলেকট্রাল সিস্টেম থেকে শুরু করে তথাকথিত গণতন্ত্র সিস্টেম এটাকে রিফর্ম করতে। নেতারা করে দেবে এটা আমরা আশা করতে পারি না, কারণ এদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, সেটা করবে কেন? আজকের যে আমাদের সময় শেষ, আজকের যে সংলাপ অনুষ্ঠানের বিষয় ছিল মানে ভারতীয় গণতন্ত্রে জনগণের ভূমিকা, এটা বিস্তারিত আলোচনা হয়েছে, এবং যে আলোচনা থেকে যেটা নির্যাস বেরিয়ে এসছে ইন নাটসেল, যেটা হলো যে এই সিস্টেমটা, যে ইলেকট্রাল সিস্টেম বা জনগণের জনপ্রতিনিধিকে নির্বাচিত করার যে সিস্টেম, নির্বাচনী যে সিস্টেম আছে, এটাকে টোটালটাই রিফর্ম করা প্রয়োজন রয়েছে। এবং সাথে সাথে যারা এই রাজ্যের, দেশের যারা জনগণ রয়েছেন, তাদের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, নিজেদের অধিকার সম্পর্কে যে সচেতনতা, এবং নির্বাচিত করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা চালানোর ক্ষেত্রে ওনাদের যে পার্টিসিপেশন, সেটা সম্পর্কে কিন্তু একটা বিশাল অংশের মানুষ কিন্তু এখনো ওয়াকিবহাল না। এদেরকে ওয়াকিবহাল করতে হবে, এবং টোটালটা একটা রিফর্মের মতো করার মধ্য দিয়ে, এবং জনমত তৈরির মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের প্রকৃত অংশগ্রহণ, প্রকৃত ভূমিকা, সেটা কিন্তু প্রতিফলিত হবে। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।